হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো সবাই। আমি আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে আলোচনা করব। কাজকে ইংলিশে বলে হচ্ছে ওয়ার্ক, ক্ষমতাকে ইংলিশে বলে পাওয়ার, আর শক্তিকে ইংলিশে বলে এনার্জি। তো এই অধ্যায়ের আরো মেইন কিছু টপিকস রয়েছে, যেমন কাজ রয়েছে, যেমন ক্ষমতা রয়েছে, যেমন শক্তির বিভিন্ন রূপ রয়েছে। তারপর আরো কিছু টপিক রয়েছে যেমন কর্মদক্ষতা বা এগুলো আরো কিছু টপিকস। তো সব টপিক আজকে আলোচনা করা সম্ভব হবে না, যতটুকু আমরা কাজ বা ক্ষমতা সহ টপিকস নিয়ে শুধু আজকে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে বাকি টপিকস গুলো নিয়ে আলোচনা করার ট্রাই করবো। তবে সবাই খেয়াল করো এবং মনোযোগ সহকারে সবাই বুঝতেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। সবাই খেয়াল করো। তাহলে আমরা এই বস্তুটার উপর মনে করো এ বিন্দুতে একটা এফ বল প্রয়োগ করা হলো। এ বিন্দুতে একটা বস্তুর উপর ধরো এ বিন্দুতে এফ বল প্রয়োগ করা হলো। তাহলে এ বিন্দুতে ধরো এই বস্তুটার উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা একটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে দূরত্ব অতিক্রম করে ধরো বি বিন্দুতে পৌঁছালো। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে যে পৌঁছালো, এ বিন্দু থেকে বি বিন্দুতে বল প্রয়োগ করার ফলে বস্তুটা বলের দিকে কিন্তু এক্স মিটার সরণ ঘটছে। ওকে, তাহলে কি আমি বলতে পারি না যে বল ও সরণের গুণফলকে কাজ বলে? তো আমি লিখতে পারি যে বল ও সরণের গুণফলকে, বল ও সরণের গুণফলকে কাজ বলে। অথবা বলা যেতে পারে, অথবা বল ও বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে এই বস্তুটার উপর আমরা যে, সেক্ষেত্রে বন্ধু খেয়াল করো সবাই, আমরা যে এই বস্তুটার উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো এবং এক্স মিটার সরণ অতিক্রম করলো। তাহলে এক্স মিটার আমরা প্রথমে বলতেছি যে বল বল প্রয়োগ করার ফলে বস্তুটা যদি সরণ ঘটে তাহলে সেটা কাজ হবে। বল প্রয়োগ করার পরে বস্তুটা যদি সরণ না ঘটে তাহলে সেটা কাজ হবে না। তো আমরা লিখতে পারি, এই কারণে আমরা লিখতে পারি কাজ ইকুয়াল, লেখা যায় কাজ ইকুয়াল বল ইনটু সরণ। তাহলে আমরা লিখতে পারি কাজকে ইংলিশে বলা হয় ওয়ার্ক, ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। বলকে প্রকাশ করা হয় ফোর্স এফ, সরণ হচ্ছে আমরা এখানে প্রকাশ করলাম এক্স দিয়ে। তাহলে আমরা বলতে পারলাম ডাব্লিউ ইকুয়াল এফ এক্স। তাহলে আমরা এটাকে বলতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ এক্স। এখন খেয়াল করো, এই বস্তুটা এই দিক দিয়ে যাচ্ছে না, ধরো এই বস্তুটা এদিক দিয়ে যাচ্ছে না, যাচ্ছে একটু উপরের দিকে। যদি এই বস্তুটা একটু উপরের দিকে উঠে, সবাই খেয়াল করো, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আগের চিত্রটা আমরা আঁকছি, খেয়াল করো। তাহলে এই বস্তুটা এদিক দিয়ে না গিয়ে যদি একটু উপরের দিকে যায়, তাহলে এসি বরাবর খেয়াল করো, আমরা এটাকে বি বললাম, এটাকে এটা এ বিন্দু, এটাকে আমরা বি বিন্দু বললাম। ওকে, আচ্ছা, এই বিন্দুটাকে আমরা বললাম সি, এটাকে বললাম বি, এটাকে বললাম ডি। এখন খেয়াল করো, এই বস্তুটা এখন একটু উপরের দিকে গেছে। তো খেয়াল করো, যেমন পাহাড়ি রাস্তা, একটা পাহাড়ি রাস্তা সমতল থেকে একটু উপরের দিকে গাড়ি উপরের দিকে ওঠে, সেরকম আর কি। খেয়াল করো, তো এসি বরাবর বস্তুটা যদি উপরের দিকে ওঠে তাহলে এডি এবং এসি রেখা বরাবর কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন হবে। তাহলে এই বিন্দু বরাবর আমরা বলছিলাম এবি বরাবর এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে। ওকে, আর এসি বরাবর অতিক্রম করছে হলো এস দূরত্ব। তো খেয়াল করো, এই সি বিন্দুর উপর আমরা একটা লম্ব টেনে ফেললাম। সি বিন্দুর উপর এডি রেখার উপর সিবি লম্ব টানি। তো সিবি লম্ব টানার পরে আমি দেখতেছি যে এখানে যদি এটা 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এই বাহুটা আমার অধিভুজ, আবার এই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি, cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারি যে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে ভূমিটা হচ্ছে আমার হচ্ছে এবি, অতিভুজ আমার হচ্ছে এসি। তাহলে এবি এর মানটা হচ্ছে আমি বলতে পারি, কি বলতে পারি, এক্স, আর এসি এর মানটা আমরা কি বলতে পারি, এস বলতে পারি। তাহলে যদি আমরা আর আর গুণ করি, cos থিটার নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে আর আর 1 এর সাথে যদি x এর গুণ করি তাহলে আমরা x ইকুয়াল বলতে পারি s cos থিটা। তো প্রথমে আমরা যেটা বলেছিলাম w ইকুয়াল fx, ওটাকে আমরা সমীকরণ নাম্বার ধরছি, 1 নাম্বার সমীকরণ। তাহলে x এর মানটা যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসাই,
x এর মান 1 নম্বর সমীকরণে বসালে w ইকুয়াল fs cos থিটা পাওয়া যায়। তো খেয়াল করো, যখন কোন প্রশ্নের মধ্যে থিটার মান দেওয়া থাকবে তখন এই w ইকুয়াল fs cos থিটা বসবে। যখন প্রশ্নের মধ্যে থিটার মান দেওয়া থাকবে না তখন এখানে cos থিটা কথাটা এখানে বসবে না। থিটার মান দেওয়া না থাকলে এখানে cos থিটা বসবে না। সবাই খেয়াল করো। তাহলে আমরা বলতেছি, খেয়াল করো, তাহলে এখানে আরো কিছু কথা রয়েছে, যেমন যখন বল এবং সরণ পরস্পর বল ও সরণ যদি একই দিকে হয়, ধরো এই বস্তুটা বল প্রয়োগ করতেছে যেদিকে, সরণও করতেছে একই দিকে, তাহলে বল ও সরণ যদি পরস্পরের দিকে হয় তাহলে খেয়াল করো থিটার মান হয় 0 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বল ও সরণ পরস্পরের বল ও সরণ একই দিকে হলে থিটা 0 ডিগ্রি হবে। তখন আমরা এখানে লিখতে পারি w ইকুয়াল fs cos থিটা। তখন আমরা লিখব fs cos 0 ডিগ্রি। তো আমরা সবাই জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে, আমরা সবাই জানি 1 জানি। তাহলে আমরা বলতে পারি যে fs ইনটু 1, তাহলে আমরা বলতে পারি fs। তো w ইকুয়াল fs যখন cos থিটার মান 0 ডিগ্রি হবে তখন হবে কাজ, এখানে কিন্তু কাজ সর্বোচ্চ হয়েছে, সর্বোচ্চ। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, তাহলে এখানে আমাদের কাজ কি হয়েছে? সর্বোচ্চ হয়েছে। তাহলে এখন দেখো আমরা কাজ কোথায় সর্বনিম্ন হয়েছে আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সবাই খেয়াল করো। আচ্ছা, তো দেখো কাজ সর্বনিম্ন বল ও সরণ যদি লম্ব দিকে হয়, লম্ব দিকে কিরকম? ধরো এই বস্তুটার উপর আমরা বল প্রয়োগ করেছি, বস্তুটা একটু উপরের দিকে গিয়েছে। ধরো এরকম বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটা এদিকে না গিয়ে বস্তুটা একটু উপরের দিকে গিয়েছে লম্ব বরাবর। তখন বল ও সরণ লম্ব দিকে হলে তখন থিটার মান হয় 90 ডিগ্রি। আমরা বলতে পারি w ইকুয়াল fs cos 90 ডিগ্রি। আমরা সবাই জানি cos 90 ডিগ্রি মান 0, তাহলে fs ইনটু 0। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? w ইকুয়াল 0 পেয়ে যাচ্ছি। তাহলে যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজ হয় 0। তাহলে এখানে কিন্তু কাজ কি হয়েছে? 0 হয়েছে। আচ্ছা, সবাই বুঝতে পারতেছো কিনা কমেন্ট বক্সে জানিয়ে দাও যে বুঝতে পারতেছো কিনা সবাই। তো একটু সুন্দর করে খাতায় নোট ডাউন করে নিবা, কারণ সব কথা শুনলে হয়তো বা সব কথা মনে নাও থাকতে পারে। এই কারণে খাতায় যদি আমরা সুন্দর করে লিখি তাহলে এই জিনিসগুলো গোছালো থাকবে। সবাই খেয়াল করো। তাহলে বল ও সরণ পরস্পরের বিপরীত দিকে হলে থিটার মান হয় 180 ডিগ্রি। তো থিটার মান যখন 180 ডিগ্রি হবে তখন fs cos কত হবে? 180 ডিগ্রি। তো cos 180 ডিগ্রি মান আমরা সবাই জানি 1 হয়, -1 হয়। তাহলে মাইনাস আমরা কি পেয়ে যাচ্ছি? fs পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু কাজ কিন্তু কি হয়েছে? ঋণাত্মক হয়েছে। যখন থিটার মান 180 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন কাজের পরিমাণটা কি হয়ে যাচ্ছে? ঋণাত্মক হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কাজ কি হয়ে গেল? কাজ হচ্ছে ঋণাত্মক হয়ে গেল। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা বলছি বল ও সরণ একই দিকে হলে থিটার মান 0 ডিগ্রি, তখন কাজ সর্বোচ্চ হবে। যখন থিটার মান 90 ডিগ্রি হবে তখন কাজ 0 হয়ে যাবে, কারণ f এর মান আর s এর মান কোন একটা মান থাকলে 0 দিয়ে গুণ করলে তো 0ই হবে। বল ও সরণ যদি পরস্পরের বিপরীত দিকে হয় তখন সেটা হবে cos 180 ডিগ্রি মান হবে -1, তখন কাজ হবে ঋণাত্মক। ওকে, এখন খেয়াল করো, তাহলে আমরা জানি কাজের সূত্র, খেয়াল করেন। তাহলে কাজের সূত্রগুলো আমরা কি কি পেলাম খেয়াল করো সবাই। কাজের সূত্র পেলাম আমরা w ইকুয়াল fs লিখতে পারি, আমরা লিখতে পারি w ইকুয়াল mas লিখতে পারি, আমরা লিখতে পারি w ইকুয়াল mgh লিখতে পারি। যদি কোনো বস্তুটা যদি উপরের দিকে ওঠে তখন সেটা এই হাইট কাউন্ট করবে। তাহলে আমরা কাজের সূত্রগুলো পেয়ে গেলাম, এই তিনটা পেয়ে গেলাম। খেয়াল করো, তাহলে f হচ্ছে বল, s হচ্ছে সরণ, m হচ্ছে বস্তুর ভর, a হচ্ছে ত্বরণ আর s হচ্ছে সরণ। ওকে,
আর এইচ তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ। ওকে, এখন খেয়াল করো কাজ কিন্তু মেইনলি দুই প্রকার। তো কাজ কত প্রকার? কাজ হলো দুই প্রকার। তো যথা এক নাম্বার হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আরেকটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। দুই নাম্বারটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। খেয়াল করো, বলের বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। খেয়াল করো, তাহলে বলের দ্বারা কাজ জিনিসটা কি আমরা সবাই জানি। মনে করো এই টেবিলের উপরে এই বস্তুটা আছে, তাহলে টেবিলের উপরে এই বস্তুটা থাকলে এই বস্তুটাকে আমরা যদি ধাক্কা দেই, বস্তুটা কি হয়ে যাচ্ছে? নিচের দিকে পড়ে যাচ্ছে। খেয়াল করো, তাহলে এই বস্তুটা নিচের দিকে পড়ছে অভিকর্ষের প্রভাবে, নিচের দিকে পড়ছে। তাহলে এটাকে আমরা বলবো বলের দ্বারা কাজ। যদি বল প্রয়োগের ফলে বস্তুটি বলের দিকে সরে যায় তবে সেটাকে আমরা বলবো বলের দ্বারা কাজ। আচ্ছা, আর বলের বিরুদ্ধে কাজ হচ্ছে যদি বল প্রয়োগের ফলে বস্তুটি বলের বিপরীত দিকে সরে যায়। যেমন কি হচ্ছে, একটা ডাস্টারকে যদি আমরা টেবিলের নিচ থেকে যদি টেবিলের উপরে উঠাই, তাহলে ডাস্টার কি করতে চাচ্ছে? যে অভিকর্ষ ত্বরণের অভিকর্ষ বলের প্রভাবে মানে বস্তুটা কোথায় যেতে যাচ্ছে? নিচের দিকে যেতে যাচ্ছে। তো এখন সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। এখন বল প্রয়োগের ফলে বস্তুটি কি হচ্ছে? বলের বিপরীত দিকে আসতেছে, এই কারণে এটাকে বলা হবে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তো সবাই খেয়াল করো, তাহলে তাহলে খেয়াল করো আমরা কাজের মাত্রা নিয়ে কথা বলতে পারি। মাত্রা, তো কাজের মাত্রা নিয়ে আমরা কথা বলবো। আমরা কাজ ইকুয়াল বল ইনটু সরণ। আমরা সবাই জানি কাজকে ভাঙলে পাওয়া যায় বল ইনটু সরণ। তাহলে আমরা সবাই জানি কাজকে ভাঙলে পাওয়া যায় বল ইনটু সরণ। খেয়াল করো, আমরা বলকে ভাঙলে পাওয়া যায় ভর ইনটু ত্বরণ ইনটু সরণ। খেয়াল করো, ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম, ত্বরণের মাত্রা আমরা জানি এলটি ইনভার্স টু, আমরা সরণের মাত্রা জানি এল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এল দুইটা আছে, তাহলে আমাদের হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। যেহেতু কাজকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, কারণ কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, এই কারণে ডাব্লিউ কে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। আমরা সবাই জানি যে মাত্রা সমীকরণকে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়। তো আমরা আমরা মাত্রা কাকে বলে আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে, আমরা প্রথম অধ্যায়ে পড়েছি। তো খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে কিন্তু মাত্রা সমীকরণ বের করতে পারলাম। ওকে, এখন আমরা একক নিয়ে একটু কথা বলতে চাই। খেয়াল করো, তাহলে এককটা হচ্ছে, খেয়াল করো সবাই দেখো যে এককটা হচ্ছে আমরা একটু নিয়ে কথা বলবো যে বলে অ্যাকচুয়ালি কাজের একক গুলা কি কি। আচ্ছা, কাজের একক, কাজের একক আমরা কাজ ইকুয়াল ওই এই সেম কথাই আমরা বলতেছি, কাজ ইকুয়াল হচ্ছে বল ইনটু সরণ। তো আমরা সবাই জানি যে বল সম্পর্কে বিভিন্ন কথা বিজ্ঞানী নিউটন বলে গিয়েছে, এই কারণে বলের একক বলা হয় নিউটন এন, আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে আমরা বলতে পারি কাজের একটা একক হচ্ছে নিউটন মিটার। তাহলে কাজের একটা একক কি? নিউটন মিটার। আরো একক রয়েছে, শিক্ষার্থী বন্ধু খেয়াল করো সবাই, দেখো সবাই মনোযোগী হও। তাহলে কাজকে ভাঙলে আমরা বল ইনটু সরণ পেয়ে গেলাম, ওই একই জিনিসটা লিখতেছি। বলকে ভাঙলে আবার পাওয়া যায় ভর ইনটু ত্বরণ ইনটু সরণ। তো ভরের একক কি? ভরের একক হচ্ছে আমরা সবাই জানি কেজি। ওকে, তাহলে ভরের একক আমরা কি লিখবো? কেজি। আমরা সবাই জানি ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে গতি নিয়ে পড়ার সময়। তাহলে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সরণের একক হচ্ছে আমরা জানি মিটার। তো এখানে একটা মিটার আর এখানে আরো একটা মিটার রয়েছে, সেকেন্ড এস এর উপর তো -2 রয়েছে, কিন্তু মিটার এখানে একটা এখানে একটা। তাহলে আমি লিখতে পারি কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। এটাও কিন্তু একটা কাজের একক। এটা কিন্তু পরীক্ষায় বেশি বেশি এমসিকিউ আসে এবং শিক্ষার্থীরা এটাই ভুল করে থাকে। তো যার কারণে এমসিকিউ তো ভুল করা যাবে না, সুন্দর করে শিখতে হবে। তো খেয়াল করো, কাজের আরো একটা একক বের করবো আমরা। খেয়াল করো, আমরা জানি কাজ সম্পর্কে বিজ্ঞানী জুলের নামকে সম্মান জানানোর জন্য তার নামের প্রথম অক্ষর ব্যবহার করা হয় জি। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা একক পেয়ে গেলাম, তিনটা পেয়ে গেলাম।
কয়টা একক পাইলাম? 3টা একক পেয়ে গেলাম। এই 3টা একক হচ্ছে একটা নিউটন মিটার, আর একটা হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, আর একটা হচ্ছে জুল। তাহলে এই 3টা জিনিস আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা কাজে কিন্তু ওভারঅল মোটামুটি সবই বলে ফেলেছি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাজ একটি স্কেলার রাশি। কাজের কিন্তু নির্দিষ্ট দিক নাই। কাজ একটি স্কেলার রাশি। তাহলে কাজের কি নেই? কাজের নির্দিষ্ট কোনো দিক নেই, শুধু মান রয়েছে। ওকে, আমরা যদি বলি 20 জুল, আচ্ছা তাহলে 20 জুল, জুল মানে আমরা বুঝে নিব এটা হচ্ছে ডাব্লুর মান বলেছে। ওকে, এটা ডাব্লুর মান বলেছে। আচ্ছা খেয়াল করো, তাহলে কাজের একক যে জুল, এই 1 জুল কাকে বলে এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। খেয়াল করো, তাহলে 1 জুল কাকে বলে? 1 জুল, আচ্ছা কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তাকে 1 জুল বলে। আচ্ছা, তাহলে আমরা বললাম কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি যদি বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো 1 জুল। তবে যদি আমি বলি 20 জুল, তাহলে আমরা বলবো কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি বলের দিকে 20 মিটার সরণ ঘটে, আমরা এটাও বলতে পারবো। আবার বলতে পারি কোন বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ ঘটে, এটাও বলতে পারবো। আবার কোন বস্তুর উপর 4 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি বলের দিকে 5 মিটার সরণ ঘটে, মানে এইটার গুণফল যেন 20 হয়। ওকে, তাহলে আমরা 20 জুল কাজের একক যে জুল পেয়েছি, এই জুল নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কথা না, সুন্দর করে পড়তে হবে। খেয়াল করেন, তাহলে কাজের ওভারঅল সবকিছু টপিকস নিয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। আমরা একটু ক্ষমতা নিয়ে কথা বলতে চাই। ক্ষমতা, তো খেয়াল করো, ক্ষমতা জিনিসটা হচ্ছে, একটু দেখো সবাই, ক্ষমতা, তো ক্ষমতাকে ইংলিশে বলে হচ্ছে পাওয়ার। আচ্ছা, ক্ষমতা কাকে বলে? আচ্ছা, কোন বস্তু বা যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করে সেটাকে বলা হয় ক্ষমতা। আমরা বলেছি যে কোন বস্তু বা যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করে আমরা সেটাকে বলতে পারবো ক্ষমতা। খেয়াল করো, যদি কোনো বস্তু টি সময়ে যদি ডাব্লু পরিমাণ কাজ সম্পন্ন করে তবে ক্ষমতা P ইকুয়াল লেখা যায় W/T। আমরা বলেছি যদি কোনো বস্তু T সময়ে W পরিমাণ কাজ সম্পন্ন করে তাহলে আমরা বলতে পারবো P ইকুয়াল W/T। এটা হচ্ছে ক্ষমতার একটা ফর্মুলা। খেয়াল করো, এই W কে ভাঙলে আমরা পাওয়া যায় Fs পাওয়া যায় অথবা Fh পাওয়া যায়। আচ্ছা, আবার F কে ভাঙলে পাওয়া যায় mgh/t। তাহলে P ইকুয়াল mgh/t, এটাও একটা সূত্র পাওয়া যায়। P ইকুয়াল W/T, এটা একটা ফর্মুলা। P ইকুয়াল mgh/t, এটা একটা ফর্মুলা। P ইকুয়াল fh/t, এটাও একটা ফর্মুলা। তো এখান থেকে আরেকটা ফর্মুলাতে কনভার্ট করা যায়, সেটা সবাই দেখো। আমরা সবাই জানি S ইকুয়াল VT। তো S না হয়ে, যদি দূরত্ব না হয়, আমরা যদি বলি ওটা হাইট, তাহলে আমরা বলতে পারবো H ইকুয়াল VT বলতে পারবো। খেয়াল করো, তাহলে এই v এর সাথে t গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে h/t ইকুয়াল কি হবে? v হবে। ওকে, তাহলে p ইকুয়াল mg ইনটু, আমরা h/t কে আলাদা করে লিখলাম, তাহলে p ইকুয়াল mgv। এই যে h/t, এই h/t মানে কি আমি কি v বলতে পারবো কিনা? ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম p ইকুয়াল mgv। এখন প্রশ্ন হচ্ছে এগুলা মানের উপর ডিপেন্ড করবে তোমাকে কখন কোন সূত্র ইউজ করতে হবে, এইটা নাকি এইটা নাকি এইটা নাকি এইটা। এটা অঙ্কের মান বলে দিবে আমাকে কখন কোন সূত্র ইউজ করতে হবে। তো খেয়াল করো, তাহলে ক্ষমতা আমরা বলেছি যে কোনো বস্তু বা যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করে সেটাকে আমরা ক্ষমতা বলে থাকি। আচ্ছা, অ্যাকচুয়ালি ক্ষমতা কি রাশি বলো দেখি শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখি ক্ষমতা কি রাশি। আমরা সবাই জানি ক্ষমতার কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই, শুধু মান রয়েছে। ক্ষমতা একটা স্কেলার রাশি। আচ্ছা, ক্ষমতা একটা কি রাশি পেলাম আমরা? ক্ষমতা একটি স্কেলার রাশি।
ওকে, আচ্ছা খেয়াল করো, আমরা তো কাজের মাত্রা বের করেছিলাম, কাজের মাত্রা আমরা ক্ষমতার মাত্রাও বের করতে পারি। খুবই সহজ, অত্যন্ত সহজ। খেয়াল করো, তাহলে মাত্রা বের করতে চাই, তাহলে আমরা বলবো ক্ষমতা ইকুয়াল কাজ ভাগ হচ্ছে সময়। তাহলে কাজকে ভাঙলে বল ইন্টু সরণ ভাগ সময়। আচ্ছা, তাহলে বলের মাত্রা আমরা সবাই জানি ml t ইনভার্স 2, সরণের মাত্রা l আর সময়ের মাত্রা t। l আর l গুণ করলে l স্কয়ার, তাহলে m l স্কয়ার t এর উপরে কিছু নেই, মানে t এর উপরে 1 আছে, তো এটা ভাগ আছে, যখন এর গুণের ক্ষেত্রে হয়ে যাবে l স্কয়ার সাথে t, তখন এটা কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। এই প্লাস 1টা উপরে গিয়ে -1 আর -2 মিলে হবে -3। তো ক্ষমতাকে যেহেতু আমরা ক্ষমতার ইংরেজি যেহেতু পাওয়ার, এই কারণে আমরা পি কে থার্ড বন্ধনীর মধ্যে আবদ্ধ করে রাখবো। তাহলে অ্যাকচুয়ালি শিক্ষার্থী বন্ধু আমরা কি পেলাম, যে ক্ষমতার মাত্রা পি ইকুয়াল এম এল স্কয়ার টি ইনভার্স টি, এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে খেয়াল করো, আমরা ক্ষমতার একক নিয়ে একটু কথা বলতে চাই। খেয়াল করো, তো ক্ষমতার এককটা আমি একটু ক্লিয়ার করে দিব। তো খেয়াল করো ক্ষমতা, আচ্ছা ক্ষমতা ইকুয়াল, আমরা বলেছিলাম প্রথমেই বলেছিলাম ক্ষমতা ইকুয়াল কাজ ভাগ সময়। তো কাজের একক আমরা বলতে পারি জুল, আর সময়ের একক হলো সেকেন্ড, আমি বলতে পারি জুল সেকেন্ড পার। এখন জুল সেকেন্ড পার এটা একটা একক। আবার হচ্ছে ক্ষমতা সম্পর্কে বিজ্ঞানী ওয়াট বিভিন্ন কথা বলেছিলেন, মতবাদ দিয়েছিলেন, এই কারণে তার নামকে সম্মান জানানোর জন্য তার নামের প্রথম অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ক্ষমতার আরো একটা একক রয়েছে, সেটা হচ্ছে ওয়াট। ওকে, এখন এক ওয়াট কাকে বলে, যদি প্রশ্ন হয় এক ওয়াট কাকে বলে, কোন বস্তু যদি 1 সেকেন্ডে, আচ্ছা 1 ওয়াট পি ইকুয়াল আমরা বললাম W/T, কোন বস্তু যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন করে, আমরা বলেছি কোন বস্তু যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন করে, আমরা সেটাকে বলতে পারবো 1 ওয়াট। আচ্ছা যদি 60 ওয়াট হয়, অনেক সময় প্রশ্ন হয় 60 ওয়াটের অর্থ কি, আমরা ওটাকে বলতে পারবো কোন বস্তু যদি 1 সেকেন্ডে 60 জুল কাজ সম্পন্ন করে, সেটাকে আমরা বলতে পারবো 60 ওয়াট। ওকে, আচ্ছা বলো দেখি, যে যেহেতু কাজ একটা স্কেলার রাশি পেলাম, তাহলে ক্ষমতা কি রাশি হবে? ক্ষমতা একটা স্কেলার রাশি, ক্ষমতারও কোনো নির্দিষ্ট কি নেই, দিক নেই, শুধু মান রয়েছে। খেয়াল করো, তাহলে ক্ষমতা একটা কি রাশি, স্কেলার রাশি। আচ্ছা এখন খেয়াল করো, ক্ষমতার আরো একটা একক রয়েছে এইচপি। এইচপি মানে হলো হর্স পাওয়ার। হর্স পাওয়ার, এই হর্স পাওয়ারকে বাংলায় বলে অশ্ব ক্ষমতা। হর্স পাওয়ারকে বাংলায় বলে অশ্ব ক্ষমতা। আমরা সবাই জানি যে 1 এইচপি মানে হচ্ছে 746 ওয়াট। খেয়াল করো, তাহলে 1 এইচপি মানে আমরা কি লিখেছি, 746 ওয়াট। এখন যদি প্রশ্ন করা হয় যে 1 এইচপি কথার অর্থ কি, আমরা বলতে পারবো এইভাবে যে 1 সেকেন্ডে বস্তুর বা যন্ত্রটা 746 জুল কাজ সম্পন্ন করবে। ওকে, আমরা সেটাকে 1 এইচপি বলে থাকবো। তো খেয়াল করো, আচ্ছা এখানে এই ক্ষমতার এখানে, আচ্ছা তাহলে এইচপি নিয়ে আমরা বলে ফেললাম। আমরা যদি বলি 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে কত ওয়াট, আমরা 1000 ওয়াট। তাহলে লিখলাম, কি লিখলাম, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। যদি আমরা লিখি যে 1 মেগাওয়াট, আচ্ছা 1 মেগাওয়াট মানে কত, 10⁶ ওয়াট। এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সুন্দর করে। তো খেয়াল করো, আমরা এই ছিল ওভারঅল কাজ এবং ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী ভিডিও শক্তি বা ইয়োধের আরো যে কর্মদক্ষতা যে টপিকস গুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলার ট্রাই করব। তো সেক্ষেত্রে বন্ধু সবাই ভালো থাকবে এবং সুন্দর করে ক্লাসগুলো করবা এবং পড়াশোনায় বেশি মনোযোগী হবা, তাহলে তোমাদের ভালো ফলাফল ইনশাল্লাহ কামনা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।